এই চল একটা ব্যবসা দে, ফাক দ্যাট ইজ ব্যবসা একটা থ্রিল আছে, একটা অ্যাডভেঞ্চার আছে যেটা কেউ কখনো রিপ্লেস করতে পারে না। এবং যারা সারাদিন ক্যামেরার সামনে কথা বলে ওরা প্রচুর ইন্ট্রোভার্ট মানুষ হয়। আমার অলওয়েজ প্ল্যান ছিল আমি লয়ার হব, টু আর্ন ইন ডলার্স, ট্রাই টু স্পেন্ড ইন টাকা। আমরা হেরে যাই যখন আমরা ওই জিনিসটাকে জিততে দিই। আমরা এমন একটা সমাজে বড় হই যেখানে স্ট্যাটাস বিকামস দ্য বিগ থিংস। ওয়েলকাম টু কাব্যটক পডকাস্ট। কেমন আছেন ভাই? থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। খুব সুন্দর লাগতেছে, সেটটা অবভিয়াসলি সিমস ভেরি ফ্যামিলিয়ার অ্যান্ড আই এম ভেরি প্রাউড যে তুমি তোমার বয়সে এসে ইউর ডুইং সাচ আ ওয়ান্ডারফুল থিং। ভেরি এক্সাইটেড টু বি হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আমিও অনেস্টলি স্পিকিং অনেক এক্সাইটেড। কাইন্ডলি আমি আজকে বাংলাদেশের পডকাস্ট মাফিয়ার সাথে পডকাস্ট করতেছি। হোয়াট এভার, একদম শুরু করি আপনার ইনিশিয়াল ডেসের জার্নি থেকে। হাউ ওয়াজ ইউর চাইল্ডহুড? আমার চাইল্ডহুড ছিল অনেক ইন্টারেস্টিং। বলতে যে এক পা ছিল বাংলাদেশে, আরেক পা ছিল অস্ট্রেলিয়ায়। কীভাবে বলতে যে আনটিল দ্য এজ অফ 13 আমি বেসিকলি ঢাকায় বড় হয়েছি। ঢাকায় ভেরি টিপিক্যাল ইংলিশ মিডিয়াম মার্কা আপব্রিঙ্গিং হয়েছে। আমি যে স্কুলে যেতাম, কয়েকজন চিনতে পারো, সানবিমস, হ্যাঁ। কথা শুনছো? হ্যাঁ। সো সানবিমস ছিল এমন একটা স্কুল যে ছোট্ট করে এক একটা ব্যাচে বোধহয় 50-60 জন ছিল ম্যাক্সিমাম, বাট ছিল হচ্ছে সব মানে বড় লোকদের ছেলেমেয়েরা অ্যান্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। মানে একটা স্কুলে যে চেক করার সময় কি লেভেলের ব্যাকগ্রাউন্ড চেক করে, মানে আনলেস ইউর প্যারেন্টস আর সামওয়ান ভেরি হাই সিগনিফিকেন্স বা ইনফ্লুয়েন্স, ওরা ঢুকতেই দেয় না। সো এমন একটা ব্যাকগ্রাউন্ডে বড় হওয়া আসলে যে কোনো ছেলে মেয়ের জন্য অনেক খারাপ একটা এফেক্টও থাকতে পারে, অনেক ভালো একটা এফেক্টও হতে পারে। বাট ওভারঅল আই থট ইট ওয়াজ ভেরি ব্যাড যখন আমরা এমন একটা সমাজে বড় হই যেখানে স্ট্যাটাস বিকামস দ্য বিগ থিং। স্কুল থেকে শেখানো হয় কিংবা ফ্যামিলি থেকে, ইটস অলমোস্ট লাইক দ্য এন্টায়ার এনভায়রনমেন্ট ইজ ইউ হ্যাভ টু কাম ফ্রম আ বিগ ফ্যামিলি টু বিকাম সামওয়ান বিগ। এটা কখনোই ভালো না। অ্যান্ড ঢাকায় স্ট্যাটাস জিনিসটাতে বড় হইতে আমার একদমই ভালো লাগে না। ওয়াইল যখন আমরা অস্ট্রেলিয়াকে মুভ করি, এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে ফুললি। অ্যাট দ্য এজ অফ 13-14 আই ওয়েন্ট টু অস্ট্রেলিয়া। ঢাকায় যেমন একটু পার্টনার নিয়ে ঘুরতাম, ওখানে গিয়ে পুরো উল্টা। অস্ট্রেলিয়া যাওয়ার পর আই ওয়াজ বুলিড আ লট। আমার বয়স যখন 14 তখন আমার ওজন প্রায় 88 কেজিস। দ্যাটস নট ওবিস, দ্যাটস মরবিডলি ওবিস, দ্যাট ইজ। আর অস্ট্রেলিয়ার কনটেক্সটে আমাদের তো এমনি বাঙালি মানুষ হাইট একটু কম, ওখানে গেলে তো you're way shorter, you're way fatter, and তুমি একদম বুলি হওয়ার জন্য 100% শিকার হবে। সো ওইটা হয়েছিল গিয়ে আমার আছে আমি ঢাকার ক্লাস 6 থেকে ওখানে গিয়ে ক্লাস 8-এ গিয়ে জয়েন করি, বেশ একটা জাম্প দিতে হয়। ইট ওয়াজ ব্যাড। প্রথমের দিকে প্রায় 1-1.5 বছর অনেক খারাপভাবে বুলিড হয়েছিলাম। ভেরি ভেরি ব্যাড, লট অফ, মানে এত খারাপ হয়েছিল যে মানুষজন আমার বুলি করে সাসপেন্ডেড হয়েছে। আমি আবার ফাইট ব্যাক করতে গিয়ে সাসপেন্ডেড হয়েছি। সো খুবই রাফ 1-1.5 বছরের সময় যায়। এবং আরেকটা জিনিস হয় যেটা মোস্ট পিপল, বাংলাদেশি যারা স্টুডেন্টরা যায়, আই এম শিওর হোম সিকনেস হলে একটু ফেস করবে। সো অনেক লম্বা একটা টাইম হোম সিকনেস ফেস করেছি। তারপর হঠাৎ আই গেস বুলিংয়ের পেইনে বা যেটাতে আই লস্ট আ লট অফ ওয়েট। আমি বোধহয় 3 মাসে 12 কিলোর মতো লুজ করি। অ্যান্ড দেন পিপল স্টার্ট ট্রিটিং মি ডিফারেন্টলি। আমার একটা কনফিডেন্স বাড়ে। অ্যান্ড দেন মাই চাইল্ডহুড স্টার্টস ইন আপসেট। আই থিঙ্ক ইয়ার 10 to 12, আমার বয়স যখন 16 থেকে 18-19, আই হ্যাড দ্য বেস্ট টাইম অ্যাট স্কুল। আই মেড অ্যামেজিং ফ্রেন্ডস। অস্ট্রেলিয়ার যে গুড সাইডগুলো বা এনভায়রনমেন্ট যে কত জোস, বা বাইরে গিয়ে যে খেলাধুলা করা, ঠিকমতো ক্লাবসে সময় দেওয়া, ফুটবল খেলা, সো অ্যান্ড সো, ক্রিকেট খেলা, আই রিয়েলি লিভড আপ অস্ট্রেলিয়া অ্যাট দ্য এন্ড অফ মাই চাইল্ডহুড। সো আমি যদি সত্যিকারে বলি, আমার চাইল্ডহুডের আর্লিয়ার পার্টগুলো অতটা ভালো ছিল না, কিন্তু শেষে গিয়ে আমি যেসব ফ্রেন্ড বানাই, যেসব করে সময় কাটায়, স্টার্ট মেকিং ভিডিওস এজ ওয়েল, অ্যান্ড সবাই এত সাপোর্টিভ ছিল। আমার চাইল্ডহুডের শেষের পার্টটা বলবো খুবই সুইট, স্টার্টের পার্টটা খুবই পেইনফুল এবং টাফ ছিল। কিন্তু আমি একটা জিনিস বলবো, যদি তোমার টাফ সময় না যায়, ইফ ইউ ডোন্ট গো থ্রু আ বিট অফ ডিপ্রেশন, আ বিট অফ বুলিং বা বিট অফ পেইন, তোমার এই ক্যারেক্টার ডেভেলপমেন্ট কখনো হবে না। সো when I look back, I don't regret any of it, এবং মনে হয় যে না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আচ্ছা, ইনিশিয়াল ডেগুলোতে অনেক বুলিং ছিল, অনেক সমস্যা ছিলেন। আমি যতদূর জানি আপনি একটা লং টাইম পর্যন্ত তোতলাইতেন কথা বলতে। সো এইটা নিয়েও নিশ্চয়ই অনেক বুলি খাইতে হয়েছে। স্পেশালি বাংলাদেশের তো কথাই নেই যে আচ্ছা ও তোতলায়, ওকে দিয়ে তো কিছু হবে না। সো এই যে এত বুলি, কখনো কি ফ্রাস্ট্রেশন ফিল হয়েছে? তোতলামির ব্যাপারটা আসলে পুরাই, মানে এত বড় একটা ডিসকাশন আসলে।
ছোটোবেলার থেকে যখন তোমার এই ধরনের কোনো ইস্যু থাকে যেটা তুমি চেঞ্জ করতে পারবা না, এটা কিন্তু আরেক ধরনের একটা মেন্টাল ফাইট হয়ে যায়। ধর এখন তোমার ওজন বেশি হতে পারে, রাইট? দ্যাট ইজ সামথিং ইউ ক্যান চেঞ্জ। Yep. এটা নিয়ে না রাগটা তুমি চাইলে চ্যানেল করতে পারবা যে আমি অ্যাকশন করি, যে আচ্ছা না আই এম ফ্যাট, ও কেমন ওয়ার্ক অন মাই বডি, আমি গিয়ে জিম করবো, কম খাবো, তারপর ওয়েট লুজ করা যায়। তোমার গায়ের রং বা ফর এক্সাম্পল তোতলানো এমন একটা ডিসঅর্ডার থাকা, ওই রাগটা, ওই ফ্রাস্ট্রেশনটা আমরা কেউ চ্যানেল করতে পারি না। আমরা অনেকেই ভাবি যে থেরাপি হচ্ছে এক ধরনের কিওর। থেরাপি কোনো ধরনের কিওর না। ডিসঅর্ডারের সাধারণত কিওর থাকে না। স্পিচ বা যারা তোতলা, এটার জন্য কোনো কিওর নাই সত্যি কথা বলতে। সবাই আমাকে বলে আমি তোমার ঠিক হয়ে গেছে কী হবে? ঠিক হয় না, আমি এখনও তো তোতলা অনেকে যে রাইট না কমপ্লিটলি নর্মাল, রাইট? বাট দ্য ডিফারেন্স ইজ আমরা হচ্ছে যেটা করি, আমরা হেরে যাই যখন আমরা ওই জিনিসটাকে জিততে দিই। হাউ ডু উই লেট দ্যাট উইন? উই লেট দ্যাট উইন ওয়েন, ধরো আমি যদি আজকে মনে করতাম আচ্ছা আমি যেহেতু তোতলা, আমি আর ভিডিও বানাবো না, আমি এই ধরনের ইন্টারভিউতে আর আসবো না, আউট। থেরাপিতে গিয়ে হোয়াট দে টিচ ইউ ইজ, প্রথমত তুমি আগে অ্যাকসেপ্ট করো যে কোনো ডিসঅর্ডার, রাইট? ধর আমার তোতলামি হয়েছে, ওকে ফাইন, মেনে নাও, ইউ ক্যান ডু এনিথিং অ্যাবাউট ইট। আগে অ্যাকসেপ্ট করো। যারা অ্যাকসেপ্ট করে না তারা ডিপ্রেশনে ভুগবে, তারা ফ্রাস্ট্রেশনে শেষ হয়ে যাবে। একইভাবে সেম থিং ফর গায়ের রং। ঢাকায় খেয়াল করেছি যে অবভিয়াসলি এক ধরনের কালারিজম কাজ করে। অনেক ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের স্কিন কালার নিয়ে অনেক হাসাহাসি করা হয় এবং তারাও এটা নিয়ে ইউ ক্যান সি যে অনেক এফেক্টেড হয়। বাট এগুলো নিয়ে কখনো প্যারা খাইতে নেয়, বিকজ ইটস নট সামথিং দ্যাট ইউ ক্যান চেঞ্জ। সো অস্ট্রেলিয়াকে একটা ভালো হয়েছে, আমি ঢাকায়ও স্পিচ থেরাপি নিতাম, মোটামুটি ভালোই ছিল। কিন্তু অস্ট্রেলিয়া যখন স্পিচ থেরাপি নেই, বেসিকলি ওরা তোমাকে যেটা করে, তুমি ধরো প্রথম সেশনের জন্য আসছো, তোমাকে একটা সার্ভে করাবে, হাউ ইউ ফিল অ্যাবাউট ইউর স্পিচ ডিসঅর্ডার। তারপর তোমাকে আবার 10টা ক্লাস পরে করাবে। ক্লাসে কিন্তু কিছুই করে না, টুকটাক কয়েকটা টেকনিক শেখায়, কিন্তু স্টার্টারিং কমার চেয়ে বেশি তোমার কনফিডেন্সটা বেড়ে যায়। এবং আমি পুরোপুরি বিশ্বাস করি যে বাংলাদেশে স্টার্টারিং ইজ সো কমন। আমি যখন প্রথমবার ভিডিওটা দিই ইয়াহিয়া ভাইয়ের সাথে স্টার্টারিং নিয়ে, ওইটার পর আমি এত পেইনফুল মেসেজেস পাইছি যে মানুষজনের বিয়ে হইতেছে না তোতলামের জন্য, চাকরি পাচ্ছে না তোতলামের জন্য। ইট মেক্স মি ভেরি স্যাড যে বাংলাদেশে যাদের এই ধরনের ডিসঅর্ডার আছে তারা ওই লেভেলের সাপোর্টটা পায় না। অ্যান্ড শুধু স্পিচ ডিসঅর্ডার না, আরও অনেক ঝামেলা আছে যেটার জন্য সাপোর্ট পাওয়া উচিত, কিন্তু আমরা সমাজ হিসাবে we're not doing enough, you know? বাংলাদেশের সমাজে আসলেই অনেক বড় একটা প্রবলেম হচ্ছে যে আসলে আমরা কোনো কিছুকেই পজিটিভলি দেখি না, অ্যান্ড প্রচুর নেগেটিভিটি। অ্যান্ড আপনি তো অস্ট্রেলিয়াও এক্সপ্লোর করেছেন, অস্ট্রেলিয়ার সোসাইটি এক্সপ্লোর করেছেন। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আস অ্যান্ড দেম? আমি যদি অনেক সহজ ভাষায় বলি, অস্ট্রেলিয়া হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এডুকেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, আর বাংলাদেশ হচ্ছে অশিক্ষিত। কিন্তু উইল দিস চেঞ্জ? অবশ্যই। ইজ ইট চেঞ্জিং রাইট নাও? ইয়েস ইট ইজ। বাংলাদেশ খুবই দ্রুত চেঞ্জ করতেছে এবং চেঞ্জিং ফর দ্য বেটার। ফেসবুক ঘাটলে মনে হয় যে না, কিন্তু না, আই রিয়েলি ডু থিঙ্ক যে আমাদের অনেক ভালো চেঞ্জেস আসছে, ডেভেলপমেন্ট হচ্ছে এবং আরও অনেক হবে। বাট হ্যাঁ, ইফ এনি ওয়ান আস্ক মি যে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স, ইটস সিম্পলি এডুকেশন লেভেলস। এখন বাংলাদেশে আমরা অনেক কিছু দেখে শকড হই, বাট শকড হওয়ার কী আছে যখন আমাদের শিক্ষার স্ট্যান্ডার্ডটা তো লো, রাইট? অর যখন তুমি দেখতেছো এক একটা মানুষের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? ওদেরকে তো শেখানো হয় না। তুমি যে এক্সপেক্ট করতেছো তারা খুবই ওয়ার্ল্ড ক্লাস সিটিজেনের মতো অ্যাক্ট করবে না, বিকজ দে হ্যাভ নট বিন গিভেন দ্যাট এডুকেশনাল রিকোয়ারমেন্ট বা ফোকাস ইয়াট। সো এইটা যখন আমরা দেওয়া শুরু করি বা সরকার থেকে যখন আমরা ওইটা পাই, তখন ইউল সি আ লট মোর চেঞ্জেস হিয়ার আর কি, ফর শিওর। আচ্ছা, বাংলাদেশের এডুকেশন সিস্টেমও দেখা হয়েছে, অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমও এক্সপ্লোর করছেন। অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেমে এমন কি আছে যেটা বাংলাদেশে পান নাই বা বাংলাদেশে প্রবলেম আছে? এডুকেশন সিস্টেম যদি বলি, আমি বলবো যে ওদের খুবই কম বয়সে ইলেকটিভসের প্রতি খুবই হাই ফোকাস। যেমন আমার এখনও মনে আছে যে বাংলাদেশে আমার সায়েন্স ম্যাথ ট্যাথ অনেক
পরের এজ পর্যন্ত করতে হতো আই থিঙ্ক ক্লাস 10-11 পর্যন্ত আই থিঙ্ক করতে, তারপর ইউ ক্যান চুজ। ওখানে খুবই কম বয়সে ইউ ক্যান চুজ নট টু ডু ইট। মানে কোর স্কিলগুলো একটা সার্টেন এজে, বা ধরো তুমি এখন ম্যাথ রাইট, তুমি ম্যাথে ক্লাস করবা, শুধু একটা ম্যাথের লেভেলই আছে, ওখানে ক্লাস 5 থেকে 4টা লেভেল আছে ফর ম্যাথ। ধরো এখন আমাদের as human beings we're not built to be amazing at everything, রাইট? এখন হইতে পারে যে আমার ইংলিশে খুবই ভালো ট্যালেন্ট, ম্যাথে খুবই খারাপ ট্যালেন্ট। এখন আরেকজন ম্যাথ অনেক অনেক স্মার্ট হতে পারে, অনেক অ্যাডভান্সড হতে পারে। ওদের আমাদের যেমন স্কুলে ছিল কি বলে ম্যাথস স্পেশালিস্ট বা ম্যাথ স্পেক বলতো, এখানে পড়তো প্রায় 30 জন। তারপর ম্যাথস ছিল অ্যাডভান্সড, ওখানে পড়তো প্রায় 150 জন। তারপর ম্যাথস ছিল অ্যাপ্লিকেশন, পড়তো প্রায় আরও 150-200 জন। তারপর ছিল ম্যাথস বেসিক, পড়তো প্রায় 30 জন। পয়েন্টটা কি, ধরো তোমার ম্যাথ এখন ওই লেভেলের স্কিল নাই, বা তোমার এত অ্যাডভান্সড হওয়ার ইচ্ছা নাই, ইউ ক্যান স্টাডি এন ইজিয়ার লেভেল অফ ম্যাথ বাট স্টিল বি ওয়ান অফ দ্য টপ স্টুডেন্টস। বা ঢাকায় যেটা হয়, একজন যে খুবই গিফটেড এবং স্মার্ট ভার্সেস একজন যাকে অতটা ব্রেন দেয় না আল্লাহ, মেবি দ্যাটস কমপ্লিটলি ওকে, বাট ওকে অনেক টাফ একটা ক্লাসে দিয়ে তার সেলফ এস্টিম বা কনফিডেন্স একদম জিরো হয়ে যায়, কারণ হি ইজ ইন আ ক্লাস দ্যাট হি ডাজ নট বিলং, বা স্কোপই নেয়। সো ওখানে একটা জিনিস আছে যেখানে ক্লাসের সিস্টেম করে দেয় যে তুমি যেই সাবজেক্টই পড়ো লেভেল 1 to 4 অলমোস্ট করা থাকে ওয়াল বিং ইন দ্য সেম ইয়ার, দ্যাটস আ লট বেটার ওই দিক দিয়ে। আর সেকেন্ড যেটা বলবো, টিচারদের ব্যবহার। একটা বাংলাদেশি টিচারের ব্যবহার এবং একটা অস্ট্রেলিয়ান টিচারের ব্যবহার খুবই ডিফারেন্ট। সব টিচার বলবো না, বাট বাংলাদেশে 10টা টিচারের মধ্যে 6টা টিচার মনে হবে যে তাকে দিয়ে এতগুলো খাতা চেক করাতেছে, বা দ্যার সো আন্ডার পেজ যে ওদের এক ধরনের রাগ কাজ করে বা ফ্রাস্ট্রেশন কাজ করে, যেটা স্টুডেন্টদের উপর ঝাড়বে। ওয়াল অস্ট্রেলিয়া ইউ কুড সে দ্য টিচার্স আর ভেরি ওয়েল পেড, বা যেটা হোক, বা ওদেরকে ট্রেনিং দেওয়া হয়, বা দ্যার কোয়ালিফাইড এনাফ টু, ওরা যে স্টুডেন্টদের জন্য শেখাইতে সেটা অনেক বেশি ক্লিয়ার। ওরা স্কুলে আসে উইথ আ ভেরি কাম কুল একটা মাইন্ডসেট, এবং এটা স্টুডেন্টদেরকে অনেক হেল্প করে টু লার্ন, টু ওয়ান্ট টু লার্ন অ্যান্ড ওয়ান্ট টু গ্রো অ্যান্ড ওয়ান্ট টু প্রুভ দ্য টিচার রাইট এজ ওয়েল। কারেন্ট সিনারিওতে আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখি বা হচ্ছে মানুষের কাছে কথা বলি, এমন একটা জিনিস শুনতে পাই যে আমাদের একজন গ্রেট বাংলাদেশি ড্রিম হচ্ছে বাংলাদেশ ত্যাগ করা। সো আপনি যেখানে হচ্ছে অস্ট্রেলিয়াতে এতদিন ছিলেন, ইভেন এখনও হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকেন, সো কেন বাংলাদেশে সব কিছু সেটেল করলেন, সব বিজনেস কেন বাংলাদেশে স্টার্ট করলেন? আপনি চাইলে তো অস্ট্রেলিয়াতেই সেটেল হইতে পারতেন কমপ্লিটলি, সো কেন বাংলাদেশে আসা? খুবই ভালো কোয়েশ্চেন, এবং সবাই আমাকে প্রশ্নটা আস্ক করে। আমার কারণগুলো একটু ডিফারেন্ট, বিকজ যে কেউ ব্যবসা করে উইল নো, ইনফ্যাক্ট যে আমরা এখনও যার স্টুডিওতে আছে খালিদ ফারহান, হি উইল অলসো নো দ্য আনসার টু দিস কোয়েশ্চেন ভেরি ওয়েল। আমি সবসময় একটা কথা বলি না, দ্যাট পারফেক্টলি আনসার্স। তুমি যদি কখনো ব্যবসা চালাও বা সাম কাইন্ড অফ ইন্টারন্যাশনাল বিজনেস, তুমি জাস্ট একটা জিনিস ট্রাই করবে, ট্রাই টু আর্ন ইন ডলার্স, ট্রাই টু স্পেন্ড ইন টাকা। অর্থাৎ ক্লায়েন্ট নিবা হু আর পেইং ইন ইউএসডি, AUD, whatever, পে ইন BDT. ট্রাস্ট মি, ইউ ক্যান মেক বোথ সাইডস ভেরি হ্যাপি। তুমি ঢাকায়ও খুবই হাই রেট দিয়ে দিতে পারবা, এমপ্লয়িরা থাকবে, ইউ ক্যান পে দেম ভেরি ওয়েল। At the same time, you can charge a lot of money in AUD বা USD and make a lot of money. So বাংলাদেশে এখন বেসিকলি আমি যেটা করি, বাংলাদেশে ভিডিও বানাই, অফকোর্স একবার এসে অনেকগুলো ভিডিও বানাই, তারপরে গো। আরেকটা হচ্ছে আমার পুরা বিজনেস ইজ বেসড ইন বাংলাদেশ। সো আই রান আ ডিজিটাল মার্কেটিং এজেন্সি কল স্কেইন মিডিয়া। টিমে প্রায় 20 জন। আমরা হচ্ছে বেসিকলি টিপিক্যাল ওয়াট রাফাত ভাইয়া, নীল, এরা সবাই যা করে, আমরা ভিডিও এডিটিং সার্ভিস মেনি প্রোভাইড করি, ডিজাইন, ব্র্যান্ডিং, কনসালটেন্সি, অ্যান্ড উই বিন ডুইং প্রিটি ওয়েল। বাট আমরা অনেকটুকু অস্ট্রেলিয়ায় ফোকাসড রাখি। আমাদের মোস্ট অফ আর ক্লায়েন্টস আর ইন অস্ট্রেলিয়া। বাংলাদেশে মুভ ব্যাক করার পিছনে কারণ প্রথমে ওয়াজ অবভিয়াসলি সোশ্যাল অ্যাওয়ারনেস, বাট ইট ডিডন্ট রিয়েলি গো অ্যাকর্ডিং টু প্ল্যান। আই থিঙ্ক বাংলাদেশে আমরা চাই অনেক সোশ্যালি হেল্প করতে, কিন্তু দেখা যায় যে আসলে কয়েক মাস করবো মানে যে ড্যাম, মানে সিস্টেমটাই তোমারে দিবে না, বা মানুষও সামটাইমস চায় না, লাইক। সো দ্যাট ওয়াজ এ ভেরি বিগ শক। তারপর অফকোর্স যখন বিজনেস নিয়ে শুরু করি, তখন বাংলাদেশ ইজ এন এক্সেলেন্ট প্লেস টু ডু বিজনেস, or to make your team here at least. I think Bangladesh is a perfect place to build your team and your infrastructure. But তোমাকে আমি আস্ক করতে চাই, অ্যাজ এ স্টুডেন্ট who's almost done with college,
তুমি কি বিদেশ যেতে চাও বা ডু ইউ সি দ্যাট ড্রিম যে বিদেশে যাওয়াটা ইজ দ্য আলটিমেট ড্রিম? হ্যাঁ, কাইন্ডা। কারণ কি? কারণ হচ্ছে ওখানে এনাফ ফেসিলিটিস আছে, ওখানে নাগরিক সুবিধা বেশি, অ্যাকাডেমিক্সের অপরচুনিটি অনেক বেশি, এরপরে অ্যাকাডেমিক্সের কথা বলতে গেলে কোয়ালিটি এডুকেশন আছে, এই জন্য তুমি কি ফেরত আসবা তারপর দেশে? ইচ্ছা আছে কাইন্ড অফ। কেন? তুমি যদি 1 কোটি টাকা ধরো ইউ স্পেন্ড 1 crore across 5 years studying abroad, why would you come back? কারণ হচ্ছে দেশে তো আমার ফ্যামিলি আছে অবভিয়াসলি, সো তাদের জন্য তো আশাই লাগবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মোটামুটি আর কি প্ল্যান কাইন্ডা হচ্ছে দেশের ভিতরেই কিছু করব, দেশের জন্যই কিছু করব, সেই জন্য। বাট হ্যাঁ, এটা নিয়ে অনেকই আছে যে দেশের জন্য করতে দেশের ভিতরে থাকা লাগে না, বাট স্টিল আই হ্যাভ আ প্ল্যান আর কি, যে Love দেশেই that. আসার প্ল্যান আছে আর কি। না, বা তুমি যেটা বলছো এটা খুবই ট্রু যে দেশের থাকা লাগে না তুমি যদি দেশের জন্য কিছু করতে চাও। আমি জানি অনেক মানুষ যারা বিদেশ থেকে অনেক ধরনের সাপোর্ট প্রোভাইড করেন, দে আর ডুইং ইট ভেরি ভেরি ওয়েল। আই জাস্ট ডোন্ট এগ্রি উইথ দ্য আইডিয়া যে, এবং এটা আমার অনেক প্যারা লাগে যে অনেক মানুষ আছে যারা বাংলাদেশ থেকে বাবা মা জমি জামা বিক্রি করে মানে দে উইল স্পেন্ড ক্রোর্স, ওরা 3-4 ইয়ার্স বাইরে পড়বে, তারপর দে কাম ব্যাক টু আর্ন 50K 60K a month. এটা কি যায়? I don't know. What do you think of that? না, এটা তো আসলেই প্রবলেমেটিক। মানে হচ্ছে কোটি টাকা খরচ করে পরে 50-60K এর জন্য এটা তো আসলে অর্থিত না, সত্য কথা। But এটা হয় কিন্তু প্রায়, হ্যাঁ, হয়। যারা ফেরত আসে এটাই হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই হয়, মোস্ট অফ দ্য কেসেস সিনারিও এরকমই হয় যদিও। আচ্ছা, হোয়াট এভার, আপনি বেশ প্রিভিলেজড একটা ফ্যামিলি থেকে বিলং করেন। আঙ্কেল হচ্ছে রবিতে চাকরি করতো, মোস্ট প্রবাবলি, ইফ আই নট রং। 7 বছর আগে, হ্যাঁ। আচ্ছা, অলরাইট। সো বাংলাদেশের সিনারিওতে একটা বড় সমস্যা হচ্ছে, আমরা বলি যে আচ্ছা ও এত প্রিভিলাইজড ফ্যামিলি থেকে বিলং করে, ওর বাবার তো টাকা আছে, ওর লাইফ নিয়ে সিরিয়াস না হইলেও কোনো সমস্যা নেই। বা কেউ যদি সাকসেস হয়েও যায়, আরে ও তোর বাপের টাকায় সাকসেস হয়েছে, বাপের সাকসেস দিয়ে সাকসেস হয়েছে। সো হোয়াট ওয়াজ ইউর সিনারিও অ্যান্ড হাউ ডিড ইউ ডিল উইথ দ্যাট? আই থিঙ্ক এখানে দুইটা টেক থাকে। একটা টেক থাকে হচ্ছে যারা তোমার থেকে পারহ্যাপস ফাইন্যান্সিয়ালি কীভাবে বলি, চ্যালেঞ্জার, যারা তোমাদেরকে যারা ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জ করতে চায়, দ্য ওয়ান্স হু মে নট বি ডুইং দ্য বেস্ট ফাইন্যান্সিয়ালি, ওদের কাছ থেকে লাইন হবে যে ও তো সব ইজিলি পেয়ে গেছে। আরেকটা আছে পিপল হু আর অ্যাবাভ ইউ, তুমি যাদেরকে চ্যালেঞ্জ করতেছো ওইটা আরও স্ক্যারিয়ার, যে ও তো বাবার মতো হইতে পারবে না, অর দ্য প্রেশার। সো আমরা ধরো এখন ভাবতে পারি যে সে ফর এক্সাম্পল ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রাইট? একদিক দিয়ে আমরা বলবো যে ওর ছেলে যদি এখন ফুটবল টিমে চান্স পায়, আমরা বলবো যে ওর বাপ তো সব চান্স রেডি করে দিছে। এখন ও যদি চান্স সে না পায়, আমরা তো কেউ জানি দ্য প্রেশার হি ফিলস, ওর ছেলে যে কি প্রেশারটা ফিল করবে, যে ও তো কখনো বাবার মতো প্লেয়ার হতে পারবে না, বা হইলেও মানুষজন তাও কম্পেয়ার করবে, বা তাও ওই লেভেলে ভালো হবে না। সো অলওয়েজ দুইটা টেক থাকে। সেম থিং ফর মি। আই থিঙ্ক ওয়ান অফ দ্য রিজনস আমি কেন অ্যাডভার্টাইজিংয়ে ঢুকছি, নট এনিথিং রিলেটেড টু হোয়াট মাই ফাদার ডাজ, বা এখনও আব্বু বেসিকলি কয়েকটা ট্রেনিং ফার্ম আছে, কনসালটেন্সি আছে, আমি আব্বুর কোনো ব্যবসার সাথে জড়িত না, আব্বু আমার কোনো ব্যবসার সাথে জড়িত না, বিকজ আই থিঙ্ক আমি চাইছি পার্সোনালি যে একটা ডিস্টেন্স মেনটেন করতে। একইভাবে আমিও বাংলাদেশি ক্লায়েন্টস নেওয়া একদম কমাই দিছি বা অফ করে দিছি, বিকজ আমিও চাই না যে আব্বুর সাথে ওভারল্যাপটা করতে। আই থিঙ্ক এই জিনিসটা অনেকে বলতে পারে পিছনে, and that's completely okay. Like, a lot of people get frustrated over things like that, but I think মানুষজন বলবে, মানুষজনকে মুখ দিছে, they will talk, and আমাদের কান দিছে, and we have to take some of that stuff as well. I think it's valid criticism. বাংলাদেশে এগুলো সারাক্ষণই হয়, and to have someone like আব্বু, যার থেকে গাইডেন্স এবং অ্যাডভাইস পাওয়া যখন লাগে, এটা ইজ এ প্রিভিলেজ, এবং আমি এটা সবসময় এই ব্যাপারে অনেক প্রাউড। বাট আমি কি কখনো কোনো আনডিউ ইনফ্লুয়েন্স বা সাপোর্ট নিই? না, কখনো না, এবং লাগেও নাই, বিকজ সোশ্যাল মিডিয়া ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম ল্যাঙ্গুয়েজ, যেটা আমি নিজে পার্সোনালি শিখছি, বিইং সামওয়ান যারা আমাকে চিনে অফ অনলাইন ভিডিওস, আমি ভিডিও বানাইছি ফর লাস্ট 5 years, ওইটারই স্কিল এবং এক্সপার্টিস নিয়ে বিল্ড দিস বিজনেস অফ মাই ব্যাক। এবং অস্ট্রেলিয়া, নো ওয়ান কেয়ার্স
who your father is or what they are doing. So we have built that off, and I'm চেষ্টা করি always any client that I meet them on my own ground, and yeah, overall অনেকেই দুটা রিয়াকশন হয় প্রায়, যে তোমার বাবা যদি অনেক বড় লোক বা কেউ হয়ে থাকে আমরা বেশি পা উঠায় শুয়ে যায়, আবার আরেকটা আছে pressure face করে they just fall apart or they crack or they end up doing whatever their father did. But I think you should always take the thing as a challenge. আচ্ছা আমার বাবা অনেক ভালো করছে, আমার আরও ভালো করতে হবে, ও সবাই এগুলো বলতেছে, let me prove them wrong. So ওই মেন্টালিটি নিয়ে বের হইতে, and you really have to try and prove yourself here in this game আর কি। অলরাইট, আচ্ছা কখনো কি এইরকম ফিল হয়েছে যে যে সামিরকে আমার ফ্যামিলি এক্সপেক্ট করছিল অ্যান্ড আমি যে সামির, এই দুইটার মধ্যে কি কখনো কনফ্লিক্ট ফেস হয়েছে কিনা? হিউজ লেভেলে, হিউজ। সো বেসিকলি আমি যখন বড় হই ইয়ার 8 থেকে আমাদের কাইন্ড অফ সিদ্ধান্ত নিতে হয় ওখানে যে তুমি কী নিয়ে পড়তে চাও বা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। আমার অলওয়েজ প্ল্যান ছিল আমি লয়ার হব, অলওয়েজ। এ তোতলামিনের ঝামেলা নিয়ে আজ না সরি আই ক্যান সোয়ার, প্ল্যান ছিল যে আমি হার্ভি স্পেক্টরের মতো হব, ল পড়বো, I want to practice in court. That was always the plan. আমরা তোমার যেমন এখানে ডিবেটিং করো তাই না, MUN ডিবেটিং, ওখানে অনেক পপুলার হচ্ছে মক ট্রায়াল। Do you know what a mock trial is? মানে বেসিক্যালি কোর্টেরই কেস, বাট মক ট্রায়াল বলি, মানে ফেক কোর্ট কেসগুলো গিয়ে কোর্টে গিয়ে প্র্যাকটিস করে। MUN-এ হয় এটা সিমিলার। সো আমাদের হচ্ছে মক ট্রায়াল, আমি মক ট্রায়ালে খুবই ভালো ছিলাম এবং আমার প্ল্যানিং ছিল যে আমি লয়ার হব ফর শিওর। মানে আমি ওভাবে করে পড়তাম, আই ইউজড টু গেট ভেরি গুড গ্রেডস। ইউনিভার্সিটিতে আমার ড্রিম ইউনিভার্সিটি ঢুকছি, ওয়ার্ল্ডের টপ 70 ফর ল, গট ইন, স্টার্ট ডুইং ভেরি ওয়েল ইন ইউনিভার্সিটি। এবং আব্বু আম্মু এই ব্যাপারে বেশ প্রাউড ছিল যে আমার, অনেক মানুষজন ভাবে যে ও আমি মিডিয়া ব্যবসা করা এখন, নো ইয়েস আই ডু ইট, বাট একসময় ওয়াজ এ ভেরি ভেরি গুড স্টুডেন্ট, এখনও পড়তেছি। বাট তখন আব্বু আম্মু খুবই প্রাউড ছিল যে না ছেলেটা তো দেখাই দিছে কাইন্ড অফ লয়ের ক্ষেত্রে, ওকে গ্রেট। আমি তারপর খুবই কন্ট্রোভার্সিয়াল একটা সিদ্ধান্ত নিই যে আমি এগুলো ছেড়ে দিব, ল আর পড়বো না। এই ব্যাপারে অনেক বড় ক্লাশ হয় ফ্যামিলিতে, বিকজ যে কোনো ব্রাউন ফ্যামিলিতে আমরা বলবো যে ছেলে ডাক্তার বা লয়ার হওয়া হচ্ছে অনেক গর্বের ব্যাপার। এবং আমি কাইন্ড অফ ওই 3 ছেলের মধ্যে ওইটা ফুলফিল করতেছিলাম যে আচ্ছা লয়ার হবে ছেলেটা, গ্রেট, আর ভালো গ্রেডস অ্যান্ড অল রাইট। তারপর হঠাৎ করে কেন ও এক্সকিউজ মি ল্যাঙ্গুয়েজ হালায় ভিডিও বানাতে চায়। আই অলওয়েজ টোল্ড দেম যে নিজের ভিডিও বানায় আমি কখনো ডিস্ট্র্যাক্ট হইতেছি না, বাট আই হ্যাভ আ বিগার প্ল্যান। বাট ওই পয়েন্টে, দিস ইজ অ্যাবাউট 3.5 years ago, এটা বিলিভ করা খুবই টাফ যে ও আচ্ছা ও ভিডিও বানায় ইনকাম করবে। অ্যান্ড আই ফুললি এগ্রিড উইথ দ্যাম যে না তোমরা যেটা বলছো ঠিক, বাট আমি বাংলাদেশে একটু এক্সপ্লোর করতে চাই। মানে লেট মি গো ফর 5-6 months, আমি একটু let me go and find out where I'm actually from, মানে একটু সোল সার্চিং করি, যেটা আসলে বিদেশে থাকলে হয় না। সো তারপর আমি বেসিকলি সেমেস্টার গ্যাপ নিয়েছিলাম, অ্যান্ড বাংলাদেশে আসার পর এখন আপনার চিন্তা পারেন শারাফে চৌধুরীকে চিনো, ফুটস্টেপসের ফাউন্ডার, হ্যাঁ ভেরি পপুলার এনজিও ক্যারেক্টার, ভেরি ভেরি স্মার্ট অ্যান্ড ভিশনের একজন লোক। উনি আমাকে বেসিকলি বলছিল যে সামনে তুমি 6-7 বছর ল পড়তে পারো, লাইফ খুবই সিম্পল হবে, তুমি ভালো করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, বাট isn't that very predictable? তুমি 6-7 বছর পড়বা, যত বেশি এক্সপিরিয়েন্স হবে ইউল মেক মোর মানি। এটা একটা লাইফ নিতে পারো নিজের জন্য, অর ইউ ক্যান টেক আ লাইফ অফ এক্সাইটমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্ড অ্যাডভেঞ্চার, ওয়্যার তুমি নিজের একটা সোশ্যাল এন্টারপ্রাইজ স্টার্ট করতে পারো, নিজের একটা ব্যবসা স্টার্ট করতে পারো, এবং ওইটার না কোনো চ্যালেঞ্জের শেষ নেই এবং কোনো প্রেডিক্টেবিলিটি নাই। তুমি যদি আমাকে আজকে বলো যে ও সামনে তোমার মার্কেটিং এজেন্সি ইজ মেকিং দ্যাট মাচ মানি এভরি মান্থ, ওয়াও, আমি তোমাকে এখনই বলতে পারবো যে এমন একটা ক্রাইসিস হতে পারে যেটার কারণে আই লুজ হাফ মাই ক্লায়েন্টস। ধর আমার টিমে আছে এখন 20 জন, আমি যদি আজকে 6 জনকে হায়ার ফেলি, ধর 6 জন মিলে দে ওয়ান্ট টু লিভ, আই এম ফিনিশ দ্য নেক্সট মান্থ। সো ব্যবসা একটা থ্রিল আছে, একটা অ্যাডভেঞ্চার আছে, যেটা কেউ কখনো রিপ্লেস করতে পারবে না। এবং আমি তখনই সিদ্ধান্তটা নেই, প্রায় আমার বয়স যখন 20, যখন আমি বাংলাদেশে সেমেস্টার গ্যাপ নিয়ে আসছিলাম, যে না আমি এই ডিসিশনটা নিব। এই ল বা প্রেডিক্টেবল লাইফ, বিদেশে পড়া, স্টুডেন্ট হয়ে না, আমি একটা বিগ জাম্প নিব। আমি ওয়াই ডোন্ট আই কাম ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড ওয়াই ডোন্ট আই স্টার্ট মাই ওন ভেঞ্চার। কাজ হইলে কাজ হবে, না হইলে লেটস সি,
অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে 2 বছর ছিলাম ফুললি, জান দিয়ে দিছি, ওয়ার্ক 15-16 আওয়ার্স, অনেক চ্যালেঞ্জেস ফেস করেছে, অনেক খারাপ জিনিসপাতির শিকার হতে হয়েছে। বাংলাদেশ ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট প্লেস টু সার্ভাইভ ইন। প্রথমত বিকজ অফ দ্য পিপল, মানুষজন অনেক খারাপ হতে পারে, তোমার পিছনে পড়বে, তুমি যাদেরকে ভাবো তোমার বন্ধুবান্ধব অ্যাকচুয়ালি বন্ধুবান্ধব না, তুমি অনেক বিজনেস পার্টনার নিবা, অনেক ক্লায়েন্ট নিবা যারা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করবে, বাট এগুলো ফেস করতে 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 ইউ লার্ন অ্যান্ড দেন ইউ বিকাম ভেরি ভেরি গুড অ্যাট হোয়াট ইউ ডু। সো আলহামদুলিল্লাহ লাস্ট 2 years we have learned a lot, we've come a very very long way. ফার্স্টে 2জন টিম, 4জন, 6জন, 8জন, 10জন, এখন 20জন। সো আই এম ভেরি ভেরি হ্যাপি। অনেকগুলো লং টার্ম ভিশন ছিল, গোল ছিল, এবং বাবা মাকে কনভিন্স করার জন্য ইউ হ্যাভ টু শো রেজাল্ট। সো ওয়েন পিপল আস্ক মি যে বাবা মাকে কীভাবে কনভিন্স করো, নিজে আগে স্টার্ট করবা, অ্যাজ ইউ গেট রেজাল্ট শো ইট টু দ্যাম যে না দেখো আমার প্ল্যান ছিল এটা, আমি এভাবে করে মুভ করতেছি, আই ওয়ন্ট লেট ইউ ডাউন। সো হ্যাঁ, অলওয়েজ বাবা মার সাথে অনেক ক্লিয়ার কমিউনিকেশন থাকে, অ্যান্ড অলওয়েজ শো দ্যাম দ্য রেজাল্টস রিগার্ডিং হোয়াট ইউ বিলিভ ইন। ওয়েল, আমি একটু আগে হচ্ছে একজন সাইকোলজিস্টের সাথে একটা পডকাস্ট শ্যুট করছিলাম। সো ওনার সাথে একটা খুব ইন্টারেস্টিং ডিসকাশন করছিলাম যে কারেন্ট যে জেনারেশন, এই জেনারেশনে অ্যাকচুয়ালি আমাদের প্যারেন্টসদের সাথে আমাদের যে কমিউনিকেশনটা, এটাতে একটা বিরাট গ্যাপ থাকে। অ্যান্ড অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বুঝতে পারি না, তাদের সাথে রিলেশনশিপেও একটা বাজে অনেক টক্সিসিটি চলে আসে, অনেক বাজে, মানে প্যারেন্টসদের এন্ড থেকে বলে যে আমার ছেলে আমার কথা শুনছে না, হি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মি। অ্যান্ড যে সন্তান আছে তার এন্ড থেকেও প্যারেন্টসদের অ্যাগেনস্টই বলে। সো হাউ ইজ ইউর রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস, অ্যান্ড তাদের সাথে রিলেশনশিপটা কীভাবে মেনটেন করেন? তো এই দিক দিয়ে বলবো যে আমরা একটু শব্দের বোধহয় হোয়াইট ওয়াশড, বাট আমি ছোটোবেলার থেকে, বিকজ আই গ্যাস বাইরে যাওয়ার পর একটা ভালো হয়েছিল, যেহেতু আব্বু ছিল ঢাকায়, আমরা ছিলাম অস্ট্রেলিয়ায়, আব্বুর সাথে মানে আব্বু যদি ডিরেক্টলি থাকতো আমাদের সাথে, তখন এক ধরনের যে ভয় কাজ করে বা স্ট্রিক্টনেস কাজ করে, ওইটা একটু কমে গেছিলো। আব্বু আসতো প্রত্যেক 3-4 মাস আসতো, এবং ওইটার কারণে আব্বু চাইতে একটু কম রাগ হয়, এবং বন্ধুত্বটা আর একটু বাড়ুক আর কি একজন বাবা এবং তার সন্তানের সাথে। একইভাবে আম্মুর সাথে আমরা সবসময় অনেক ওপেন ছিলাম, অনেক ট্রান্সপারেন্ট ছিলাম, এবং আমি এখানে আব্বা আম্মুকে কনগ্রাচুলেট করতে চাই যে দে ডিড সামথিং যেটা বেশিরভাগ বাবা মা এখনও করতে পারে না, যে ছেলে মেয়েকে ওই স্পেসটা দেওয়া যে ইউ ক্যান ট্রাস্ট মি। মানে হোয়াট ইফ আই গেভ আ প্যারেন্ট 2 অপশনস, তুমি কি চাও যে তোমার ছেলে এই কাজগুলো করবে, কিন্তু কাজগুলো করে তোমাকে সে এই ব্যাপারে শেয়ার করবে, অর তুমি কি চাও তোমার ছেলে ওই কাজগুলো করবে আর তোমাকে বলবে না, বিকজ ওরা করবেই। ধরো এখন সে ইউ হ্যাভ আ গার্ল, রাইট? তোমার একটা মেয়ে আছে, মানে ধরো তুমি একজন, হাউ ডু ফ্রেজ, তোমার একজন মেয়ে হয় পরে গিয়ে, রাইট? ও তো বয়ফ্রেন্ড নিবে, রাইট? নিবে। অ্যান্ড আর ইউ ক্লোজ এনাফ যে মেয়েটা এসে তোমার সাথে সব কিছু শেয়ার করবে, তুমি অ্যাডভাইস করতে পারবা? নাকি ইউ আর সো ডিস্ট্যান্ট ফ্রম হার, বয়ফ্রেন্ড নিবে, ও যা ইচ্ছা করবে, বাট ও তোমার কাছে এসে কোনো অ্যাডভাইসও নিতে পারবে না, বিকজ তুমি তাকে ওই স্পেসটা দাও না ফর দ্যাম টু ট্রাস্ট ইউ। সো এই ব্যাপারে আমি আব্বা আম্মুকে অলওয়েজ ক্রেডিট দিব যে তারা অলওয়েজ ওই স্পেসটা দিছে যে তোমরা এসে আমাদের সাথে যা ইচ্ছা শেয়ার করতে পারবা, এবং উই আর হিয়ার টু সাপোর্ট ইউ। সো এটা অলওয়েজ ছিল, মানে নাথিং টু ক্রেজি, বাট একটা লিমিটেড এক্সটেন্টের মধ্যে ছিল। অ্যান্ড এটার কারণে আই ফিল লাইক আব্বু আমার সাথে অলওয়েজ খুবই ক্লোজ ছিলাম, যে দেখো ফর এক্সাম্পল আমি কন্টেন্ট বানাতে চাই, আমি বিজনেসের জন্য কন্টেন্ট বানাবো, ট্রাস্ট মি আই উইল। আমি ফাত্রামি কন্টেন্ট বানায় শুধু করবো না, নো আইল অ্যাকচুয়ালি মেক ভিডিওস ফর বিজনেসেস টু। সো এখনও লট অফ পিপল ডোন্ট নো যে আমরা উই হ্যাভ অ্যান এজেন্সি এজ ওয়েল, বাট আব্বা মতো জানে, দে নো ওয়ার দ্য মানি ইজ কামিং ফ্রম এজ ওয়েল। সো দ্যাটস ভেরি গুড আর কি, ওই ট্রাস্টটা ছিল অলওয়েজ। আমরা সবাই মোটামুটি একটা জিনিস ভাবি যে ইনফ্লুয়েন্সার মানে অনেক ভাইব্রেন্ট একটা লাইফ লিড করে, লাইফ অনেক কালারফুল হয়, অ্যামেজিং একটা লাইফ, কোনো কিছুর অভাব থাকে না, আশেপাশে অনেক মানুষ থাকে তাকে সেন্টার করে। সো হোয়াটস দ্য ট্রুথ, আসলে ইনফ্লুয়েন্সারদের লাইফ কতটা ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল হয়? তোমার কি মনে হয়? একটু বলি, কয়েকদিন আগে আমি আসলে বেশ কিছু রিসার্চ পড়ছিলাম এগুলো নিয়ে, অ্যান্ড আই ওয়াজ জাস্ট সিং যে রিসার্চগুলোতে এরকম বলা হচ্ছিল যে মোস্ট অফ দ্য কেসেস যারা অনেক বেশি মানে মানুষের ইসে থাকে, কি বলে, স্পটলাইটে থাকে,
সেই সব মানুষরা প্রচুর পরিমাণে হচ্ছে ডিপ্রেশনে ভুগে, প্রচুর পরিমাণে স্ট্রেস থাকেন। অনেক ক্ষেত্রে এইটাও হয় যে যারা সারাদিন ক্যামেরার সামনে কথা বলে ওরা প্রচুর ইন্ট্রোভার্ট মানুষ হয়। সো আমার তখনই মনে হয়েছে যে প্রবাবলি সামথিং ইজ রং, মানে মানুষের যে পারসেপশনটা প্রবাবলি দ্যাটস রং। সো হোয়াটস ইউর পার্সপেক্টিভ? আমরা প্রায় এখন ইনফ্লুয়েন্সার ইভেন্টে যাই, এবং ইনফ্লুয়েন্সার ইভেন্টে গেলে আমি অনেক কিছু খেয়াল করি যেটা আমার কাছে অনেক ফানি লাগে কিংবা ইন্টারেস্টিং লাগে। প্রথমত হচ্ছে যে একটা মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার এত রকমের ব্যাকগ্রাউন্ড। ধরো তুমি যদি এখন 40টা ইনফ্লুয়েন্সার এক জায়গায় নিয়ে আসো, দেখবে এক একজনের এক এক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। অনেক মাস ভাবতে পারে যে ফাত্রামি করতেছে হোয়াট নট, বাট ওর ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি আইবিএতে বা ঢাকা ইউনিভার্সিটিতে। দেখে মনে হয় যে ওয়াও এটা কী ভিডিও বানায়, হোয়াট দ্য হেল্প, বাট অ্যাকচুয়ালি এক্সট্রিমলি স্মার্ট, ইন্টেলিজেন্ট, খুবই স্ট্রং ব্যাকগ্রাউন্ড। আবার অনেকেই দেখবা যে গ্রামগঞ্জ থেকে সে টপ ইনফ্লুয়েন্সার হয়ে যেতেছে। আমি খেয়াল করছি যে যারা বেশি জিরো টু হিরো হয়ে যায় তারাই ফেমটাকে বা টাকা পয়সাকে হ্যান্ডেল করতে একটু স্ট্রাগল করে। যারা একদম কেম ফ্রম নাথিং এখন টু দ্য টপ, ওদের এক ধরনের স্ট্রাগল হবে, ওরা ম্যানেজ করতে পারে না ফেমটাকে বা দ্য মানি। বা যারা অনেক স্ট্রং ব্যাকগ্রাউন্ড বা অলরেডি কামিং ফ্রম হাই এডুকেশন বা অলরেডি কম্পিটেড বা মানে অলওয়েজ নিউ যে না এরা ভালো করে। অলসো যেটা অনেক সুন্দর একটা কথা আমাকে প্রায় বলে অনেকে, টু কাইন্ড অফ কিপ পিপল হাম্বল অ্যান্ড গ্রাউন্ডেড, হচ্ছে এইসব ইনফ্লুয়েন্সার টাকা পয়সাটা একদিন আছে আরেকদিন নাই। ডোন্ট এভার থিঙ্ক এনি অফ দিস ইজ পার্মানেন্ট। প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার লাইক প্রত্যেকটা ফুটবলার যেমন একটা শেলফ লাইফ আছে, প্রত্যেকটা সেলিব্রিটি একটা শেলফ লাইফ আছে, এই কন্টেন্ট ক্রিয়েশনের সবার একটা শেলফ লাইফ আছে। আমার এমনও হতে পারে যে আমার কখনো হিট ভিডিও নাও হতে পারে। আমি লাস্ট 4 মাসে কোনো প্রপারলি ভিডিও বানাই না, আই বি ভেরি অনেস্ট। আমি এখন নতুন একটা সিজন স্টার্ট করবো, হোয়াট ইফ আমি সিজনটা না করি, আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শেষ, রাইট? হইতেও পারে, আই এম জাস্ট সেইং। সো আর দ্যার ইজ অলওয়েজ সামথিং নিউ ইন টাউন। এখন তুমি কন্টেন্ট ক্রিয়েটার আছো, খুব মানে ভিউজ পাইতেছো, 1 বছর পর আরও 10টা আসবে। সো যেটা আমি বলবো যে যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক বেশি অবসেসড হয়ে যায় ফেম এবং ওই ইনফ্লুয়েন্স অ্যান্ড টাকা পয়সা নেয়, আর যারা একদম জিরোটি হিরো হয় তারা অনেক স্ট্রাগল করে। যারা অলওয়েজ অনেক সেন্সিটিভ জিনিসটাকে অ্যাপ্রোচ করে যে ইনফ্লুয়েন্সার সো হোয়াট, হইলো আচ্ছা 1-2 দিন আল মেক সাম গুড মানি, যাদের একটু জিনিসটাকে অনেক শিক্ষিত একটা ওয়েতে অ্যাপ্রোচ করে, দে আর দ্য ওয়ান্স হু এন্ড আপ লাস্টিং দ্য লংগেস্ট অ্যান্ড অলসো মেন্টালি সাফার করে কম, কারণ অনেক রিয়েলিস্টিক থাকে অ্যাবাউট দ্য হোল সিচুয়েশন। আমি যদি আজকে থেকে প্ল্যান করি যে 2025 সালে এসে আমি কন্টেন্ট ক্রিয়েশনকে আমার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিব, কতটা ওয়াইজ ডিসিশন হবে? ফুল টাইম ক্যারিয়ার হিসাবে নাও, বাট একটা সাইড ইনকাম অলওয়েজ রাখো, অলওয়েজ। ইভেন তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়েও অনেক টাকা ইনকাম করো, একটা সাইড ইনকাম অলওয়েজ রাখবা 100%। কন্টেন্ট ক্রিয়েশনে এখন কন্টেন্ট ক্রিয়েশন না, সব ইন্ডাস্ট্রিতেই হচ্ছে এআই প্রচুর ইম্প্যাক্ট ফেলছে। সো হোয়াট অ্যাবাউট কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি? কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে আর কি এআই এর ইম্প্যাক্টটা কীরকম পড়তে যাচ্ছে? এজেন্সির ক্ষেত্রে বলতে পারবো যে আগে যেমন একটা পডকাস্ট যদি আমরা উই ইউজ টু ট্রাই অ্যান্ড কাট, এক একটা পডকাস্ট টু কাট রাফ কাট করতে সারাদিন নিয়ে যেত। এখন কত রকমের সফটওয়্যার আছে শেষ নেই, যেটা পুরা কাজটাকে 10 ভাগের বদলে 1 ভাগের মধ্যে শেষ হয়ে যায়। আর ডিজাইনের ক্ষেত্রে there's just so many assistant tools. কন্টেন্ট ক্রিয়েশন একইভাবে, ইফ ইউ ইউজ ChatGPT বা হোয়াট এভার ইউ ওয়ান্ট, স্ক্রিপ্টিং শর্ট হয়ে যেতে পারে, ইউ ক্যান কাম আপ উইথ লটস মোর আইডিয়াস, কোয়েশ্চেন্স, ক্রেজিনেস। থামনেল আগে সে আমার কোনো টিম নেই, রাইট? আমার যদি টিম না থাকে, আগে আমার আই উড থিঙ্ক যে থামনেল বানাইতে ইট উড টেক মি 5-6 hours. এখন তুমি এআই থ্রু দ্য ইউ ক্যান মেক থামনেলস উইদিন 15-20 minutes. Same thing with video editing. The kind of softwares by AI assisted editing softwares that are now, quality edit করতে তোমার কার help you won't need anymore. It'll take you probably an hour maximum. So এখন content বানানো is easier than ever thanks to AI. এখন কেউ যদি ভালো কন্টেন্ট বানাইতে চায়, কোনো এক্সকিউজ নেই যে আমার এটা নাই ওইটা নাই। AI makes everything a lot easier and better. So হ্যাঁ, I would say তুমি যে বললা যে এখন কি কন্টেন্ট বানানোর রাইট টাইম or not, absolutely. Reels, high retention contents, any content that is fast paced, you are set to do very very well. Just consistent থাকতে হবে।
আচ্ছা, আপনি যখন ইনিশিয়াল ডেজগুলোতে বললেন যে শুরু করলেন, কাজ শুরু করলেন, এক্সট্রিম প্রেশার নিতেন। অ্যান্ড এক্সট্রিম প্রেশারের ওয়ার্কহোলিক মানুষগুলোর ক্ষেত্রে যেটা হয় যে প্রচুর স্ট্রেস ফিল করে মানুষ লাইফে। সো মানে পার্সোনাল লাইফ অনেক মেসড আপ হয়ে যায়। হোয়াট ওয়াজ ইউর সিনারিও অ্যান্ড হাউ ডিড ইউ ডিল উইথ দ্যাট? সো আমরা যখন স্কেমিয়ে শুরু করি 2023-এর শুরুতে, আম, প্রথম 3 মাস আমরা বেসিকলি লসে ছিলাম, তারপর থেকে উই হ্যাড ব্রেক ইভেন। বাট অলদো আমরা 3 মাস, তিন মাসের মধ্যে ব্রেক ইভেন হেড, কারণ তখন খরচ হচ্ছে 2 লাখ এভরি মান্থ। আমরা থার্ড মান্থের মধ্যে উই হ্যাড ক্রস দ্যাট, সো উই ওয়ার ব্রেক ইভেন বাই দ্য থার্ড মান্থ। সো অনেক মাস ভাবে যে অনেক দিন লস, নো নেভার। সো ইভেন ওয়েন পিপল সে যে আচ্ছা বাবার থেকে সাপোর্ট পায়, নো, উই ওয়ার on a break even from the second or third month. So we were doing very, very well start থেকে. But বললাম না, আমার always plan to grow, you have to continue growing. So ওইটার pressure and stress এবং বাজে ক্লায়েন্টদের সাথে যে ডিল করার স্ট্রেস, আমাদের একটা খুবই খারাপ সেলিব্রিটি ক্লায়েন্ট ছিল যার নাম তোমরা সবাই জানো, আমি নামটা বলবো না, বাট ওয়ার্স্ট পোটেনশিয়াল সেলিব্রিটি ড্রিম ক্লায়েন্ট। কয়েক মাস আমার পুরো জান হারাম করে দিছিল। তারপর আমার খুবই ভালো একটা ফ্রেন্ড ছিল, কখনোই ফ্রেন্ডের সাথে বিজনেস করবো না, নেভার, ভেরি ভেরি ব্যাড আইডিয়া। সো আমি একটা ফ্রেন্ডের সাথে বিজনেস করছিলাম, he just broke my heart, মানে betrayed me, what not, মানে I was so আমি যখন বলি যে 2023 কি আমার জন্য বেস্ট ইয়ার ছিল বিকজ আই বিল্ট মাই বিজনেস, নো, ইট ওয়াজ মাই ওয়ার্স্ট ইয়ার, বিকজ ওই স্ট্রেসে আমি যে কীভাবে সার্ভাইভ করছি আমি নিজেও জানি না। আই ডিড আ লট অফ ব্যাড থিংস, লাইক আই ফেল টু মাই ওয়ার্স্ট, ডিপ্রেশন বলবো না, বাট লট অফ স্ট্রেস, অ্যাংজাইটি, লট অফ ব্যাড হ্যাবিটস, মানে ইউ ক্যান ইম্যাজিন হোয়াট দে আর, দে জাস্ট ওয়ার নট গুড। অনেক কম বয়সে অনেকে বলে যে ব্যবসা করতে না বা পেকে যাইতে না বিকজ অফ দিস থিংস, বিকজ আসলে সামটাইমস ইউ জাস্ট ফোকাস অন লিভিং ইয়ার চাইল্ডহুড। বা তখন আমার মনে হচ্ছে ড্যাম, এত কিছু না করে আমার ইউনিভার্সিটিতে চিল করা উচিত ছিল, সবার মতো নর্মাল হওয়া উচিত ছিল, বিকজ দিস ইজ নট নর্মাল। এবং বাংলাদেশে একটা ব্যবসা করানো অনেক মানুষ মনে করে যে এই চল একটা ব্যবসা দে, fuck that, it's probably the worst idea. You are sacrificing your happiness, innocence to deal with মানে একটা বিজনেস চালানোর অনেক অনেক ডার্ক সাইড আছে এবং অনেক হার্শ রিয়ালিটিস অ্যান্ড সারপ্রাইজেস থাকবে যেটা সবাই আসলে রেডি না। সো আমার উপর তো অনেক গেছে 2023 সালে, বাট এখন যদি জিজ্ঞেস করো না, এখন অনেক স্মুথ। সো it takes a lot of time, but once you're there, you're set. সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের মোস্ট অফ দ্য কেসেস প্রচুর কন্ট্রোভার্সির সাথে ডিল করতে হয়। সো হাউ ডু ইউ ডিল উইথ কন্ট্রোভার্সিস? আমি একসময় অনেক কন্ট্রোভার্সিতে ছিলাম, এখন আর নাই। একসময় অনেক I've had my fair share, অনেক রকমের ইউনিভার্সিটি, স্কুল, কলেজের সামনে অনেক রকমের ভিডিও, এখন আর কিচ্ছু করি না। I try not to, because I think সব কিছু একটা বয়স থাকে। I feel like তখন I was 19, 20, তখন অনেক রক্ত গরম ছিল, তখন অনেক attention ভাল লাগতো, I guess. এখন আর ভাল লাগে না। I think as you get older, you get more mature, and that's also part of your journey. তোমার audience actually matures with you as well, and ওইটা you have to respect. যেমন এখনও রাফায়েত রাকিবের ভিডিও যদি if you see 5-6 years ago versus what you see now is very very changed. আমারটাও I'm hoping এমন একটা চেঞ্জ আসতেছে, বা or people can see that এখন of course এই ধরনের একটু slower end ভিডিও বানায়। আগে it was just very fast ধাপ। Controversy is part of the journey. বাংলাদেশে এক একটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের জন্য it's not a question of আমার নেক্সট কন্ট্রোভার্সি কি আসবে না কি না, or if it will happen, it's a matter of when it will happen. Bangladeshe, the randomest, the weirdest things can become a controversy also. কোনটা সত্যি ওটা ম্যাটারও করেন, যেমন রাফসানের ছোট ভাইটা I think is the best example of recent times. I think যে ওর অফকোর্স একটু ফল্ট আছে, বাট নট ফুল ফল্ট। ওর বাবা লোন নিছে, ও নেয় নাই ফার্স্ট, রাইট? বাট হ্যাঁ, ওকে দোষ দা, ফাইন, বুঝলাম। সেকেন্ড হচ্ছে অডির ব্যাপার। আই বিলিভ ও যে অডি গাড়িটা কিনছিল ওটার দাম 70 লাখ, আই থিঙ্ক। বাট সব নিউজ আর্টিকেল থেকে শুরু করে অল দ্য থিং, ও 2 কোটি টাকা গাড়ি কিনছে। ইটস আ ভেরি বিগ, 70 লাখ কই, 2 কোটি, মানে 2 কোটি কই, ইট জাস্ট ডিডন্ট মেক এনি সেন্স। সো বাংলাদেশে যে কোনো জিনিস নিয়ে মানুষজন স্ক্যান্ডাল বানায় ফেলতে পারে, অ্যান্ড বললাম না, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর ইউ হ্যাভ টু বি এবল টু সার্ভাইভ। আর বললাম না, সবাই কন্টেন্ট ক্রিয়েটর বা সবাই বিজনেসম্যান হতে পারে না, বিকজ ইউ হ্যাভ টু বি এবল টু সার্ভাইভ। ইটস নট অ্যাবাউট জাস্ট ডুইং ওয়েল,
যখন খারাপ সময়গুলো আসে, ক্যান ইউ ফাইট থ্রু ইট অ্যান্ড সার্ভাইভ থ্রু ইট? দ্যাটস দ্য বিগার কোয়েশ্চেন। ইভেন নাও ইফ ইউ লুক অ্যাট একজন আছে অফকোর্স এফকে আমরা সবাই চিনি। এফকে সার্ভাইভ থ্রু ভেরি ভেরি ব্যাড টাইমস। ইফ এনি ওয়ান এলস ওয়ার ইন হিজ পজিশন, আমার মনে আছে যখন অতনু এফকে ফাইটটা হয়, 10,000 মানুষজন এফকে ভুয়া। আমি যখন এই ফাইটটা হোস্ট করি, আই ওয়াজ দেয়ার, আই ফেল্ট সো ব্যাড ফর হিম, যে আমি একটা মানুষকে কেজে ঢুকতে বলছি, বাট ওকে 10,000 মানুষজন জাস্ট বলতেছে এফকে ভুয়া, ওকে পারলে মেরে ফেলো ওখানে। অ্যান্ড আই ফেল্ট সো গিলটি যে নাথিং জাস্টিফাইজ দিস কাইন্ড অফ অ্যাবিউস। মানে ও যাই করছে না কেন, ওরে এতগুলা মানুষ ভুয়া গাইড লাইতেছে, ওর কেজে ঢুকবে, ফাইট করছে, ভেরি ভেরি বিগ ডিল। And he wasn't getting paid that much. I didn't make any money from that event. They barely made any money. But ও যে ফাইট করছে এবং এত গালিগালাজ খাওয়ার পর, দ্য ফ্যাক্ট দ্যাট ও এখন পর্যন্ত ভিডিও বানায়, অনেক ভালো ভিডিও বানায়, এবং হি কেম ব্যাক ফ্রম অল অফ দ্যাট উইথ পজিটিভিটি, দিস মেক্স মি ভেরি প্রাউড। এবং যে কোনো জিনিসে ইটস অলওয়েজ অ্যাবাউট শোয়িং আপ। যখন মানুষ বলে যে হোয়াট ইজ দ্য সিক্রেট টু সাকসেস বা মেকিং মানি, it's always you keep showing up to work no matter what. তুমি যদি সপ্তাহে 7 দিন কাজ করো, তোমার রেজাল্ট আসতে বাধ্য। তুমি যদি দিনে সবাই কাজ করো 8 ঘন্টা, and if you work 15-16 hours, তোমার রেজাল্ট আসতে বাধ্য। So make sure that you just keep showing up, and nothing, no matter what, কোনো স্ক্যান্ডাল, কোনো ফ্যামিলি ক্রাইসিস, nothing should stop you from showing up to work. সো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ভাইরাল জিনিসটা অনেক বেশি দেখা যায়। সো ভাইরাল হওয়া বলতে আসলে কি, আপনার পয়েন্ট অফ ভিউ কি, যে ভাইরাল কোন স্টেজে একজন ক্রিয়েটর গেলে আমি বলতে পারি যে হ্যাঁ সে ভাইরাল, অ্যান্ড আদতে কতটা ভাইরাল হওয়া কতটা হেলদি অ্যাকচুয়ালি? ভেরি গুড কোয়েশ্চেন। ভাইরাল হওয়া হচ্ছে যেমন একটা বাজওয়ার্ড আছে না, আমরা সবাই প্রায় বলি যে ও ভাইরাল হব, বা সামির কীভাবে ভাইরাল হওয়া যায়। ভেরি গুড কোয়েশ্চেন। ভাইরাল হওয়া নট দ্য হেলথিয়েস্ট চয়েস। কারণ তুমি শুধু যদি ভাইরাল হও, সাধারণত আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে কোনো কিছু সুপার এক্সট্রিম হইলে, আর এক্সট্রিম হওয়া মানে অনেক নেগেটিভিটি আসবে, এবং তোমার রেগুলার কমিউনিটি থেকে লোকজন আসবে না, আউটসাইড অফ দ্য কমিউনিটি আসবে, যারা হচ্ছে এক্সট্রিম বা খারাপ কিছু বা এক্সট্রিম ভালো কিছু করলে আসবে, তখন একটা ডিপেন্ডেন্সি থাকে। আমি সবসময় বলবো যে কনসিস্টেন্ট কমিউনিটি বিল্ডিং কন্টেন্ট বানায় বড় হওয়া উচিত, যে ইউ পুট আউট কোয়ালিটি ভিডিওস, এবং গ্রোথটা আসবে, বাট আস্তে আসবে। ভাইরাল হওয়ার ক্ষেত্রে বলবো যে একটা ব্যালেন্সে করো। ধরো তুমি 5টা ভিডিও ছাড়লা, একটা তুমি বানাবাই যেটা ভাইরাল হবে, অন্য একটা বানাবে এক্সট্রিমলি স্লো, অন্য 3টা ক্যান বি সামওয়্যার ইন দ্য মিডল। যেমন একসময়, আই বি ভেরি অনেস্ট, 2023 সালে I made a video at IUB, Vikarnasa, NSU, BRAC, সবগুলো সুপার ভাইরাল। দ্যাট ইজ নট গুড। আমি একদমই এই ব্যাপারে প্রাউড না, বাট আমার অনেক, মানে লুক ব্যাক, আমার বয়সের সাথে যাইতো, যারা ইজ ভেরি ইয়াং, ইজ ভেরি স্টুপিড, অবশ্যই আমি ওইগুলো করবো। এখন আই উড নেভার ডু দ্য সেম থিং। এখন আমি যদি ধরো I have a show called Scandalous, where I bring on celebrities. আমি যদি 4টা এপিসোড করে আমি একটা আনবো যেটা একটু ভাইরাল হতে পারে, আরেকটা আনবো যেটা একদম অপোজিট অফ ভাইরাল, বোরিং, বাট শিক্ষার ক্ষেত্রে অনেক স্ট্রং হতে পারে, আবার 3টা উইল বি সামওয়্যার ইন দ্য মিডল। ধরো যে আমরা লাস্ট সিজনে বলি, সায়েদ আবদুল্লাহ মোর্শেদ মিশুর যে এপিসোডটা ছিল, এক্সট্রিমলি কন্ট্রোভার্সিয়াল, ভাইরাল হওয়ার জন্য গ্রেট। তারপর আমি যে এপিসোড করছি ইচ্ছা করে স্লো হবে, সৌভিক, ভেরি কাম, ভেরি ম্যাচিওর, রাফায়েত রাকিব হুসেন এলিয়াস, ভেরি কাম, ভেরি ম্যাচিওর। আবার if I want to go viral, bring someone like নুসরাত ফারিয়া maybe. So সব কিছু একটা ব্যালেন্স থাকতে হয়, যে ইউ হ্যাভ টু নো যে ভাইরাল হওয়ার জিনিসটা ইজ নট সামথিং দ্যাট ক্যান বিকাম আ স্ট্যান্ডার্ড। ইট শুড বি সামথিং যেটা তুমি এভরি ওয়ান্স ইন আ ওয়াইল তুমি এক্সট্রিম লেন্থসে কন্টেন্ট নিয়ে খেলবা, বাট পার্মানেন্টলি ভাইরাল হওয়া এটা কখনোই সাস্টেনেবল না। বা হইলেও ডু ইট অন আ পজিটিভ নোট, কখনো কারোর উইক পয়েন্ট বের করে ভাইরাল হওয়া, বা কখনো খারাপ কিছু করে বা বেশি এক্সট্রিম কিছু করে ভাইরাল হওয়া উচিত না। রাদার তুমি যদি পজিটিভিটির বেসিসে ভাইরাল হতে পারো, গ্রেট। যেমন আই থিঙ্ক আইশো স্পিড তো চিনো, গ্রেট এক্সাম্পল অফ দ্যাট। আচ্ছা, সামির এখন বাংলাদেশের টপ ইনফ্লুয়েন্সারদের লিস্টের মধ্যে একজন, বা যদি হচ্ছে পডকাস্ট ইন্ডাস্ট্রির কথা বলি, শুরুতেই বললাম যে আমি আজকে পডকাস্ট মাফিয়ার সাথে পডকাস্ট করছি।
সো হোয়াট এভার, এই যে এখন যে স্টেজে আছেন, ডু ইউ থিঙ্ক ইউ আর সাকসেসফুল ইন ইয়োর লাইফ? কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে অ্যাবসলিউটলি নট। আই ডোন্ট থিঙ্ক আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এনিওয়ার নিয়ার দ্য টপ বাংলাদেশের ক্ষেত্রে। আই ডোন্ট থিঙ্ক আমাকে সবাই চিনেও। আই থিঙ্ক আমি পডকাস্টের ক্ষেত্রে, সো আই ডোন্ট নো অনেক মানুষ জানে না কি না, বাট আমার নিজের একটা পডকাস্ট আছে, ইয়াস, বাট বাংলাদেশের যতগুলা পডকাস্ট হয় most of them we are producing. আমরা লাস্ট 3 বছরে we launched a company, of course, কেন মিডিয়ার মাধ্যমে আমরা বোধহয় 500-600টা পডকাস্ট এপিসোড মিনিমাম প্রডিউস করছি, মিনিমাম। মাসে আমরা করি 20টার মতো অন অ্যাভারেজ। ইটস জাস্ট ইনসেইন। সো আমাদের স্টুডিওতে 6-7টা শো চলে অ্যাট দ্য সেম টাইম। আমাদের 3-4টা রুম আছে ফর মাল্টিপল সেট। সো রাফসান শাবাব, আয়মান সাদিক থেকে শুরু করে রাকিয়া কিঙ্কিন আফসার, 2 Cents podcast, just big brands like BSR and whatnot, they all come and shoot at our studio. So we have made a space for these creators. Even Neon Bhai একটা show হলো, football breakdown, এগুলো সব আমাদের স্টুডিওতে shot, edited, everything is done by us, and we have turned the podcasting space very very big বাংলাদেশে। এবং এটার ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ, তুমি যদি বলো where have I found success, it would be that যে বাংলাদেশে পুরো একটা ইন্ডাস্ট্রিকে কাইন্ড অফ সুন্দর করে সাজায় নেওয়া। এখন obviously there's so many more studios and I'm so glad যে it's doing its own thing, but I think এই ব্যাপারে আমি বলবো যে হ্যাঁ, I think এই ব্যাপারে আমার strong contribution আছে, and that's something I'm very proud of. But content creator ক্ষেত্রে I don't think I'm anything impressive by any means. Even আমার নিজের শোটাও is not, বা নিজের podcastটাও is not super impressive by anything. I think the contribution to the sector as a whole I think is very important. But হ্যাঁ, that's my take, I guess. আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেক মানুষ প্রচণ্ড সাকসেসফুল হয় কোনো একটা পার্টিকুলার জায়গায়, তারপরে সে না নিজে যে কাজটা করছে সেটার সাথে নিজেকে কানেক্ট করতে পারে না। এটা অনেক মানুষের ক্ষেত্রে হয় যে কেন করতেছে এটার মিনিংই পরে খুঁজে পায় না। সো এইরকম কোনো ফেজ কি আপনার লাইফে কখনো হয়েছে কি না, যে আপনি যে কাজটা করতেছেন বা আগে যে সময় ছিলেন কোনো কাজ করতেন, তো তখন কি কখনো মনে হয়েছিল কিনা যে আসলে না, আমার এই সার্টেন পিরিয়ডের সাথে আমি নিজেকে কানেক্ট করতে পারছি না? আমি যখন কন্টেন্ট প্রথম বানানো শুরু করি, আমি সোশ্যাল অ্যাওয়ারনেস মাথায় নিয়ে বানানো শুরু করি প্রথম 2 বছর। অ্যান্ড আমি এই জন্যই কন্টেন্ট বানাতাম। অস্ট্রেলিয়ায় বসে আমার কন্টেন্ট বানায় কোনো লাভ ছিল না। ওরা বাংলা ভাষা বুঝেও না, আমিও ঠিকমতো বাংলা বলতে পারতাম না, বাট আমি বাংলা নিয়ে সোশ্যাল অ্যাওয়ারনেস ভিডিও বানাইতেছিলাম। সো তখন আমি করতাম ফুললি ফর সোশ্যাল অ্যাওয়ারনেস। তারপর বাংলাদেশে মুভ করার পর দেখতেছি যে মানুষজন সোশ্যাল অ্যাওয়ারনেস কন্টেন্ট এত কেয়ারও করে না, ওরা কেয়ারই করে না, উল্টা গালি দেওয়ার চান্স বেশি। ধরো তুমি উইমেন এম্পাওয়ারমেন্টের একটা ভিডিও বানা বা মেয়েদের রাইটস নিয়ে একটা ভিডিও বানা, তোমার 1 লাখ ছেলে সে গালি দিবে ডিরেক্ট। সো হোয়াট দ্য হেল ইজ দ্য পয়েন্ট অফ ডুইং সোশ্যাল অ্যাওয়ারনেস ইন বাংলাদেশ? ওইটার আই গেস রাগে আই ওয়াজ মেকিং ভাইরাল ভিডিওস, যেটা আমি বললাম। তারপর 1-1.5 বছর আমি জাস্ট টাকার পিছনে দৌড়াইছি। বাট নাও দ্যাট আলহামদুলিল্লাহ we have saved up some money for the company and for আমার পার্সোনাল ভিডিওস ভিউয়ারশিপ আছে হোয়াট নট, এখন আমি নিজেকে অনেক প্রশ্ন করি এবং নিজের উপর অনেক ডাউট বা রাগ কাজ করে যে আমি কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করছিলাম সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য, তারপর ভিউজের পিছনে দৌড়াইছি, তারপর টাকার পিছনে দৌড়াইছি, আর কত? I think it's about time I start going back to social awareness videos, or even আমি যদি এই ধরনের এপিসোড করি বা এই ধরনের পডকাস্ট করি, how do I make it more learning focus বা impact focus, যে আমি চাই আবার অডিয়েন্সকে আবার ভ্যালিউ দিতে বা সাম কাইন্ড অফ সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যাড করতে, আর নাহলে কন্টেন্ট বানায় লাভ নেই। মানে আমরা যখন ভেবে দেখি যে আমাদের হাতে এত বড় বড় প্ল্যাটফর্ম, লাখ লাখ ফলোয়ার, potential to get millions and millions of views, why do we make content that is wasteful বা বেসলেস? আমাদের এত বড় প্ল্যাটফর্ম হাতে থাকলে উই শুড বি মেকিং কন্টেন্ট যেটার ক্ষেত্রে একটি মানে সোসাইটি এক ধরনের ইম্প্রুভমেন্ট পাবে বা সোসাইটি ক্যান লার্ন সামথিং। সো হ্যাঁ, তুমি যদি জিজ্ঞেস করো ডিসকানেক্ট কাজ করে না কিনা, আমার এখনই ডিসকানেক্ট কাজ করতেছে যে এত বড় প্ল্যাটফর্ম না আমি করতেছিটা কি, হোয়াট এম আই ডুইং? সো হ্যাঁ, প্রায়ই হয় এবং থাকা উচিত, ওই অ্যাওয়ারনেসটা থাকা উচিত যে কি মানে কীভাবে আরও ভালো করা যায় সমাজের জন্য উইথ দ্য বিগ প্ল্যাটফর্ম দ্যাট দে হ্যাভ গিভেন ইউ। আচ্ছা, একটু আপনার বিজনেসের ওখানে আসি। হাউ ডিড ইউ গেট ইউর ফার্স্ট ক্লায়েন্ট? প্রথম ক্লায়েন্ট ছিল
আমার যখন স্টুডিও শুরু করি আমার স্টুডিও ভাড়া নেওয়া অনেক মানুষ স্টুডিও করছো জোস আমরা এসে ভাড়া করি 2-3 হাজার টাকা এসে স্টুডিও ভাড়া করে যায় তো অ্যান্ড এই 2-3 হাজার থেকে শুরু করে 5,000-6,000 এসে ভাড়া করে যেত কালো একটা কাপড় ছিল ওইটার উপর দিয়ে একটা ক্যামেরা দিয়ে শ্যুট চলতো ভেরি ভেরি স্মল আমরা যখন প্রথম এই ধরনের পডকাস্ট করা শুরু করি আমার মনে আছে আমরা 8টা এপিসোড 15,000 টাকায় শ্যুট করে দিতাম ইন 8 hours অফ শুটিং সো 2-3 দিন শ্যুট হইতো এক দিন 2 hours করে ফর 15,000 টাকা এখন বি ভেরি অনেস্ট ওই সেম প্যাকেজে সো তখন আমরা করতাম জাস্ট শ্যুট খুবই খারাপ একটা ব্যাকড্রপে 8 ঘন্টা শুটিং ফর 15,000 টাকা এখন ওই সেম 8 ঘন্টা শুটিং আমরা শুধু শ্যুট করি না এখন আমরা অনেক সুন্দর সেটে শ্যুট করবো উইথ দ্য বেস্ট ক্যামেরাস বেস্ট ইকুইপমেন্ট আগে শ্যুট করতে মেবি একজন সিনেমাটোগ্রাফার যে খুবই লোয়ার লেভেল এখন করবে 4-5 জন মিলে এখন শ্যুট করার সময় পিছনে 4-5টা মনিটর থাকবে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার থাকতে পারে ডিরেক্টর এভরি ইউল হ্যাভ আ ম্যাসিভ প্রোডাকশন ক্রু অফ 5 to 6 পিপল প্রত্যেকটা এপিসোড এডিট করা হবে প্রত্যেকটা এপিসোড থেকে 6-7টা করে রিল বের করবে মিনিমাম সো আমরা 8-10 ঘন্টা শ্যুট করলে আমরা ওখান থেকে 60-70টা রিল বের করতে পারি 20টার মতো মিনি বের করতে পারি বাট উইল চার্জ 3 to 4 লাখ সো রেট হ্যাজ গন ফ্রম 5,000 টাকা টু পারলে 5 লাখ অ্যান্ড দ্যাট ইজ লাইক আর জার্নি যদি আমি সত্যি করে বলি যে আগে ছিল 10টা ক্লায়েন্ট থেকে 5,000 টাকা নেওয়া যায় এখন হচ্ছে 5টা ক্লায়েন্ট থেকে কী হবে অ্যাটলিস্ট 2-3 লাখ করে নেওয়া যায় সো দ্যাট হ্যাজ বিন দ্য বিগ চেঞ্জ আচ্ছা সামির আহমেদের মান্থলি ইনকাম কত অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনেক এখন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনেক অস্ট্রেলিয়ান ক্লায়েন্টরা আলহামদুলিল্লাহ ভেরি ভেরি হাই পেইং এবং আমরা ফাইভার আপওয়ার্কের থ্রুতে কোনো ক্লায়েন্ট পাই আমি ডিরেক্ট গিয়ে অ্যাপ্রোচ করি অস্ট্রেলিয়ান ক্লায়েন্টদের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইনকাম লাস্ট কয়েক মাসে খুবই হাই বাট আমি কেন বলতে চাই না বিকজ ইনকাম ইজ ভেরি ফ্লাকচুয়েট করে অনেক ভেরি ভেরি ফ্লাকচুয়েশনাল হতে পারে আই গেস but hey, income would be up there I would say with the biggest Bangladeshi agency owners specific people agency itself Skane Media itself wouldn't be super বাংলাদেশে অনেক বড় এজেন্সিজ আছে বাট ওভারঅল যদি আমি আমার পার্সোনাল ইনকাম বলি আছে হ্যাঁ ডেফিনেটলি আপ দেয়ার আই এম ভেরি গ্রেটফুল ফর ইট বাট না আমি চেষ্টা করবো যে ইনকামটা কমে কোম্পানির পিছনে আর ইনভেস্ট করতে বিকজ ইউ হ্যাভ টু মেক দ্য কোম্পানি গ্রো তুমি খেয়াল করবো যে বাংলাদেশে 2 রকমের এজেন্সি ওনার থাকে একটা টাইপ হচ্ছে যেসব এজেন্সি ওনার নিজেদের উপর অনেক বেশি ফোকাস রাখতে পছন্দ করে নিজেরা অনেক বেশি টাকা উইথড্র করে এবং নিজেরা অনেক জিনিসপাতি কিনে অ্যান্ড কোম্পানিটাকে ছোট রাখতে দে ডোন্ট মাইন্ড সো আমার এতদিন ওই মেন্টালিটির পিছনে যেত যে আমি নিজে অনেক টাকা কামাবো নিজে কয়েকটা হাইফাই জিনিস কিনবো অ্যান্ড আমি ছোটো টিম চালাবো আরেকটা বড় সাইড আছে অফ এজেন্সি ওনার্স যারা নিজেরা কম টাকা নেয় নিজেরা চুপচাপ থাকে বাট কোম্পানিকে বড় করতে চায় এবং অনেক বড় কোম্পানি অ্যাকচুয়ালি বানায় ফেলে সো আমার জন্য ইটস অ্যাকচুয়ালি বিন অ্যাবাউট ম্যাচিউরিং অ্যান্ড গ্রোয়িং আপ যে নিজের যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আই এম ভেরি গ্রেটফুল আই এম থ্যাঙ্কফুল আল্লাহর জন্য অশেষ শুকুর যে থ্যাংক ইউ সো মাচ বাট এখন হচ্ছে ইটস টাইম টু যেহেতু আমার ড্রিমস আলহামদুলিল্লাহ স্টার্ট অ্যাকমপ্লিশিং ইটস অ্যাবাউট থিঙ্কিং যে আমি কীভাবে আমার টিমে যারা আছে বা যারা আমার ওপর এই ট্রাস্টটা শো করছে হাউ ডু আই মেক দ্যার ড্রিমস কাম ট্রু যে ওকে ফাইন আমার সবসময় প্ল্যান ছিল আমি সুন্দর একটা গাড়ি কিনবো নাও দ্যাট আই হ্যাভ বট মাই বিউটিফুল কার হাউ ডু আই মেক শিওর যে আমার সাথে যারা সেকেন্ড অ্যান্ড থার্ড আছে দ্যাট মেবি দে ওয়ান্ট টু গো বাই রয়্যাল এনফিল্ড নাও হাউ ডু আই মেক শিওর দ্যাট দে ক্যান অ্যাফোর্ড এ রয়্যাল এনফিল্ড ধর এখন তুমি একজন এজেন্সির ওনার তোমার প্ল্যান ছিল তুমি অলওয়েজ একটা মার্সিডিজ কিনবা now that you have bought one তুমি if you actually look around তোমার সেকেন্ড বা থার্ড ম্যানের তো প্ল্যান আছে যে ওরাও একটা গাড়ি কিনতে চায় বা বাইক কিনতে চায় and maybe there are people who have contributed a lot to your business as well so you have to start thinking যে আচ্ছা how can I make sure that they can afford a bike or a car so এটা has been my realization and I'm trying to work towards it অলরাইট আচ্ছা আজকে আমি আসলে খুব ইনিশিয়াল ডেসে আছি আমার পডকাস্টের সো আমি সবার কাছ থেকে একটা ফিডব্যাক নিচ্ছি আই অলসো নিড আ ফিডব্যাক ফ্রম ইউ ফিডব্যাকের ক্ষেত্রে তুমি এই এপিসোডে কয়টা রিল বের করবা মোটামুটি হাইয়েস্ট 15-20টার মতো রিল বের করার প্ল্যান আছে এক্সেলেন্ট জাস্ট রিল বের করবা ছাড়বা রাইট ফান ক্যাপশনস শুড বি কোয়েশ্চেন্স ইমোজি অ্যাড করবা ভিউয়ারশিপ পাইতে বাধ্য এবার আমাকে গালি দেয় বা ভালো বলে ইউ উইল গেট লটস অফ ভিউজ আই হ্যাভ নো ডাউট
যত বেশি রিল ছাড়বা তত ভালো, তুমি যদি 10টা রিল ছাড়ো কয়েকটা ভাইরাল যেতে বাধ্য, সিম্পল অ্যাজ দ্যাট। সো হ্যাভ ফান উইথ দ্য ভিডিওটা টাইটেলস, আপলোড অ্যাজ মেনি রিলস অ্যাজ ইউ ক্যান and try and find out the buzz moments, like ওইটাই will get your viewership. আর I'm very very glad that you're doing this, কারণ তো কম বয়সে এসে again এই টাইপের পিছনে সময় দাও। অনেক ছেলে পেলে when they save up cash ওরা কি করে God knows. আমার টিমে অনেক ইয়াং ছেলে আছে যা তা করে, but I'm very happy to see you doing this, and I'm no doubt with the guests that you are bringing you'll do very very well inshallah. থ্যাংক ইউ সো মাচ ভাই আজকের এপিসোডে আসার জন্য। তো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাগেইন ফর কামিং, অ্যান্ড যারা এতক্ষণ পর্যন্ত পডকাস্টটা শুনছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।